হুজুর, আপনার জীবনে এরকম বন্যা দেখেন আপনি আরো? আমার জীবনে আমি এরকম কোনো বন্যা দেখি না। 2001 সালে যে বন্যা হয়েছিল তারপরে এরকম হয় নাই, হালকা পাতলা একটু পানি হচ্ছিল। 2001 সালে আপনি বন্যার পরে আর এরকম বন্যা দেখেন নাই? হয় নাই, 2001 সালে তো এরকম পানি হয় নাই। 2001 সালে তারপরে এরকম পানি হয়। নেত্রকোনার শেরপুর ও ময়মনসিংহের উজানে বিভিন্ন নদ নদীর পানি কমলেও নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যশোর ও নোয়াখালীতে জলাবদ্ধতা দীর্ঘ হওয়ায় ভোগান্তি অসহনীয় মাত্রায় পৌঁছেছে। জলাবদ্ধ এলাকার পানি দ্রুত অপসারণের দাবি। মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেন। একটা কথা মাথায় রাখেন, এদেশে যখন আপনি এদেশের প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন, এদেশের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখ আপনি সমাধান করবেন, এই প্রতিজ্ঞা করে আপনি দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব আপনি পালন করতে পারছেন না, এটা আপনাকে মানতে হবে। শাহাবুদ্দিন চুপ্পু আমাদের বর্তমান রাষ্ট্রপতি, আমি তার পদত্যাগ চেয়ে এই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টার বাড়ির সামনে, বাসভবনের সামনে আমি অবস্থান করছি। আমাদের যে দাবি, সে দাবিটি হচ্ছে। আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তার মধ্যে আমি আপনাদেরকে আজকে দুটি ভিডিও ফুটেজ দেখাবো, যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক আমি আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন আমি আপনাদেরকে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। নালিতাবাড়ি শেরপুরে সড়কের ভাঙা স্থানে বস্তা ফেলায় ছোট যান চলাচল করলেও ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। 19টি ইউনিয়নের 80টি গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী। ত্রাণের জন্য রয়েছে হাহাকার, তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর ফসলি জমি ও মাছের ঘের। আর নেত্রকোনায় পূর্বথলা নাটের কোনা বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। ডুবে গেছে রেলপথ, দুর্ভোগের শেষ নেই পানিবন্দী মানুষের। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দর্শক, এবার বন্যা পরিস্থিতির খবর জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হবেন হানিফ উল্লাহ এবং শেরপুর থেকে যুক্ত হবেন ইমরান হাসান রাব্বি। আমরা প্রথমে চলে যাব হানিফ উল্লাহর কাছে নেত্রকোনায়। হানিফ। কাকলি, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনার যে পালপাড়া এলাকায়। এই এলাকাটিতে আসলে গতকালকে কিন্তু পানি এখন এই প্রায় করেছিল। আজকে পানিটা কিছুটা কমতে থাকার কারণে কিন্তু ঘরের ভেতর থেকে সেই পানিটা কিন্তু ওই উঠোন এবং বাড়ির আশপাশে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে শুধু ঘরের ভিত ছাড়া পাশের যে গাছপালা বা আশপাশের যে জায়গাগুলো সেখানে কিন্তু পানি প্রবেশ করেছে। এবং আমরা এখানে স্থানীয় দুর্ভোগ বানবাসীদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে আসলে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখনো এখানে আসলে ত্রাণ সহযোগিতা পৌঁছেনি। আমরা যদি একজনের সাথে কথা বলতে চাই, আপনারা কি সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পেয়েছেন কিনা? না, পাই নাই। কিভাবে এই রাত্রি যাপন করছেন বা আপনাদের বন্যার কারণে বলেন? বন্যার কারণে তো অনেক আমরা অসুবিধা, গরু বাছুর, আমরা মানুষজন আমরা খুব অসুবিধায় আছি। গরু বাছুর মনে করেন না, বেশি জল হইলে আমরা ভিজে নিয়ে যাই। আর ঘরে তো মনে করুন থাকা লাগেই, চকির উপরে এই কইরা সব জিনিসপত্র উঠাইয়া রাখছি। এইখানে এই করে তুলা চুলার মধ্যে আমরা রান্না বাড়া করতেছি, কইরা খাওয়া দাওয়া এই করতেছি।
তো কাকলি শুনছিলেন যে আসলে এই বানভাসী মানুষের কিন্তু যে দুর্ভোগ, আসলে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে বানের পানিতে যারা দুর্ভোগে আছেন তাদেরকে সহযোগিতা করা হচ্ছে, কিন্তু যে পর্যাপ্ত সহযোগিতা এবং প্রত্যেকটি এলাকাতে আসলে চিহ্নিত করে ওইভাবে কিন্তু ত্রাণ সহযোগিতা পৌঁছেনি। তো কাকলি, এই ছিল নেত্রকোনা থেকে। আকাশ, আপনাকে ধন্যবাদ। এবার চলে যেতে চাই শেরপুরে, আছেন ইমরান হাসান রাব্বি। শেরপুরের বন্যা পরিস্থিতির খবর জানাবেন আমাদের। কাকলি, 4 দিন পর শেরপুরের আকাশে সূর্যের দেখা মিলেছে। বৃষ্টি বন্ধ থাকায় এই মুহূর্তে আসলে শেরপুরের যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু স্থিতিশীল অবস্থায় আছে। আসলে গতকাল মধ্যরাত থেকে মূলত বৃষ্টি থেমেছে এবং এই বৃষ্টি থামার কারণে এই মুহূর্তে যে নদ নদীর পানিগুলো রয়েছে সেই নদ নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে এবং উজানের ঢলও কিন্তু কমতে শুরু করেছে। আমি রয়েছে এখন এই মুহূর্তে ঝিনাইগাতি উপজেলা পরিষদের ঠিক সামনে। আমি এই জায়গাতেই আসলে মূলত 3 দিন আগে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে একজন মানুষের গলা পর্যন্ত পানি ছিল। পার্শ্ববর্তী মহারশী নদীর বাঁধ ভেঙে এই জায়গা দিয়ে পানি প্রবেশ করে ঝিনাইগাতি উপজেলার অন্তত 50টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। এই জায়গার ক্ষতির চিত্র আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি এবং এটি হচ্ছে ঝিনাইগাতির অবস্থা। পার্শ্ববর্তী নালিতাবাড়ি উপজেলাতেও কিন্তু পানি এখনও নেমে যাওয়া শুরু করেনি, এখনও বাড়ি ঘরে পানি অবস্থান করছে। নকলা উপজেলাতেও কিন্তু পৌরসভা সহ নকলা উপজেলার অন্তত 6টি ইউনিয়নে কিন্তু বেশ ক্ষতি হয়েছে এবং এখন পর্যন্ত বাড়িঘরে পানি অবস্থান করছে। আসলে এই মুহূর্তে শেরপুরের 2 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের জন্য সুপেয় পানি এবং শেরপুরে বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ। শেরপুর নালিতাবাড়ি ময়মনসিংহ বিভাগ, আমাদের শেরপুর জেলা নালিতাবাড়ি অবস্থিত ঐতিহ্যবাহী বাতকুচি বেকিগুড়া জামিউল উলুম মাদ্রাসা বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ। এখন মাদ্রাসা হেলথ বিভাগ ওয়াল ভেঙে গেছে, এখন আমরা পানির মধ্যে আছি। বর্তমানে রাস্তায় আমাদের কোমর পানি। হুজুর, আপনার জীবনে এরকম বন্যা দেখেন আপনি? আরো আমার জীবনে আমি এরকম কোনো বন্যা দেখিনি। 2001 সালে যে বন্যা হয়েছিল তারপরে এরকম হয় নাই, হালকা পাতলা একটু পানি হচ্ছিল। 2001 সালে আপনি বন্যা পরে আর এরকম বন্যা দেখেন নাই? হয় নাই, 2001 সালে তাও এরকম পানি হয় নাই। 2001 সালে তারপরে এরকম পানি হয় নাই। এটা আমার জীবনের সর্বোচ্চ পানি। সকলের কাছে দোয়া দরখাস্ত, আল্লাহ তাআলা আমাদের সকল ছাত্রদেরকে হেফাজত করছে এবং আমরা সকল ছাত্রদেরকে রাস্তায় উঠাইছি। এখন আমরা রাস্তার দিকে সম্মুখীন হচ্ছি। আমাদের মাদ্রাসা ডুবে গেছে। মাদ্রাসায় বর্তমানে অনেক পানি। বর্তমানে এই যে আমাদের মাদ্রাসা ওয়াল ভেঙে গেছে, আপনাদেরকে একটু জুম করে দেখাই। রুমান, তোমার বাসা তো এখানে না? তুমি এরকম বন্যা আরো দেখছো? তোমার জীবনে এরকম বন্যা দেখো নাই? হুজুর, আপনি এখানে আসার পরে এরকম বন্যা দেখেন নাই? আসলে আমাদের মাঝে এখন কি বলবো, এটা ভাষা অপ্রকাশ্য। এটা হচ্ছে যে এটা হয়তো বা কোনোভাবে পানিটা আসছে, তো আমরা আগে থেকে প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু পর্যায়ক্রমে পানিটা বেড়ে চলছে। এখন কেমনভাবে বেড়ে চলছে আমাদের এখন বাইরে। এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলা নন্নি 1 নং পুরাগাঁও ইউনিয়ন বাতকুচি গ্রামে এই ভয়াবহ বন্যা হচ্ছে। সবাই লাইভটি শেয়ার করে দেন, সবাইকে দেখে দেন। সবাই যাতে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। পানি বন্যা পরিস্থিতি বাড়তেই আছে, কমার কোনো নাই। শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলা বাতকুচি গ্রাম। আমাদের হেলথ বিভাগের এক অংশ মানে এক সাইডের ওয়াল পুরাটাই ভেঙে পানি ভিতরে অবস্থিত হয়। অনেক ছাত্রদের ক্ষয়ক্ষতি হয়েছে। ছাত্রদের ওয়াল ভেঙে ছাত্রদের টাং বেডিং টেডিং অনেক ছাত্রদের ভাসিয়ে নিয়ে গেছে। হাজার হাজার ইট মাদ্রাসার কাজের জন্য, এই বিল্ডিং এর জন্য রাখা হয়েছিল। এই যে নতুন বিল্ডিং, এই নতুন ভবনের জন্য রাখা হয়েছিল, এই ইটগুলো ভাসিয়ে নিয়ে গেছে। এই যে অনেক বাড়িঘর। আসসালামু আলাইকুম। আপনার জীবনে এরকম বন্যা দেখছেন? না, এই প্রথম। ওনার বাসা এখানে, কিন্তু উনি ফার্স্ট টাইম এরকম বন্যা দেখলো আর কি। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা সবাই হেফাজত করুক। অনেকের বাড়িঘর ডুবে গেছে। এই যে দেখেন এই বাড়িগুলো পানির নিচে, পানির খুব ভয়াবহ। এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে মেন রাস্তা আমাদের মাদ্রাসায় যাওয়ার, এবং কি এখানে প্রায় 300-র উপরে বাড়ি আছে এখানে। এটা হচ্ছে মেন রাস্তায় যায়, মানুষগুলো আসতেছে যাইতেছে। এটা হচ্ছে মেন রাস্তা। মেন রাস্তায় হচ্ছে কমর পানির উপরে। সকলের কাছে দোয়ার দরখাস্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। এখানে অনেক মানুষ পানিবন্দী, প্রায় 100-এর উপরে বাড়িঘর পানিবন্দী হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলি সব পানিবন্দী হয়ে গেছে। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে
আল্লাহ তাআলা যাতে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে এবং যারা পানিবন্দী হয়েছে আল্লাহ তাআলা যেন সবাই হেফাজত করে, এটাই উদ্দেশ্য, ওর অন্য কোনো উদ্দেশ্য নেই। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন এবং এই ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন আমি আপনাদেরকে এখন দ্বিতীয় আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি। একটা মানুষ বলছে যে আমাকে গরু ছাগলের মতো ব্যবহার করছে, আমাকে ফুটবলের মতো লাথি মেরে ফেলে দিচ্ছে, মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেন না। একটা কথা মাথায় রাখেন, এদেশে যখন আপনি এদেশের প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন, এদেশের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখ আপনি সমাধান করবেন, এই প্রতিজ্ঞা করে আপনি দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব আপনি পালন করতে পারছেন না, এটা আপনাকে মানতে হবে। আপনি ওখানে বসে থাকবেন আর বলবেন কি আমাকে আপনারা তোমরা সমালোচনা করো আর আমি কোনো ব্যবস্থা নেব না। তাহলে কেন রে ভাই? আমি কি পাথরের কাছে যে পর্বতের কাছে যে কান্নাকাটি করবো? সেটা তো আমরা চাই না। সেই পর্বত যে নাকি অত উঁচু থেকে মানুষকে দেখতে পারে, আপনি অনেক বড় মানুষ, কোনো সন্দেহ নাই। একটা মানুষ তখনই বড় হয় যখন সে ছোটদের সামান্য ব্যথাকে অনুভব করতে পারে। আপনি কি পারছেন যে ব্যথা অনুভব করতে পারছেন? এটা কিছু হলো যে আমি ওখানে চাকরি করব, আমার কোনো এমপ্লয়ার নাই। আমি এতক্ষণ বসে বসে এখানে শুনলাম আসলে যে আউটসোর্সিং যারা কাজ করেন আউটসোর্সিং এর মাধ্যমে তাদের যে কি মানবেতর জীবনযাপন, কি দুর্দশা, এবং শুনলাম বাবা আমার কাছে আসলে বিশ্বাস করেন আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল যে একটা স্বাধীন একটা সভ্য দেশে এ ধরনের একটা নিয়ম কিভাবে এতদিন ধরে চালু আছে এটা আমি ঠিক বুঝতেই পারছিলাম না। আমরা ছোটবেলায় দেখতাম যে বাজারে না ওই যে ছাগলের ব্যাপারী থাকে, এরা ছাগলের ব্যাপারী, গরুর ব্যাপারী, মুরগির ব্যাপারী, এরা একসঙ্গে এগুলি কিনে বিয়ে বাড়িতে সাপ্লাই দেয়। এখন আমার কাছে মনে হচ্ছে এই দেশে এখন মানুষের ব্যাপারী আছে, এরা মানুষদেরকে জড়ো করে বলে তোমার মানুষ লাগবে, আমি তোমাকে মানুষ সাপ্লাই দেব। ওই ব্যাপারীদের কাছে কিন্তু ওই ছাগল, গরু অথবা মুরগির কোনো স্বাধীনতা নাই। কোনো মুরগি কি বলতে পারবে ওই বাড়িতে আমাকে জব করতে নেওয়া যাবে না? বলতে পারবে? পারবে না। আপনারা পারবেন না। এইটার কোনো কথা হইতে পারে কিনা এটা আমার আসলে বুঝের মধ্যে খেলতেছিল না। আমি উপলব্ধি করতে পারছিলাম না এটা কিভাবে একটা সভ্য দেশে এই ধরনের একটা বর্বর অসভ্য নিয়ম চলতে পারে। এটা আমার উপলব্ধিতে থাকে না। যারা এই ধরনের নিয়ম করে থাকেন অথবা করেছেন তাদের মতো ঘৃণিত ওরা আসলে মানুষই না, ওরা মানুষের পর্যায়ে পড়ে না। আমি মনে করি এই লোকগুলি কিভাবে এই মানুষের বাণিজ্য করতে পারে, মানুষকে নিয়ে বাণিজ্য করতে পারে, এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার না। আজকে দেখেন একটা 5 তারিখে 5ই আগস্ট একটা সরকারের পতন হয়েছে। এই সরকারের পতনের আন্দোলনে সবাই ছিলেন, আমি মনে করি আপনারা সবাই ছিলেন, আমরা সবাই ছিলাম। আমরা কি একটা সরকার পতন করে আরেকটা সরকার আনার জন্য আন্দোলন করেছিলাম? না, আমরা আন্দোলন করেছিলাম একটা অপব্যবস্থার অবসান ঘটিয়ে একটা নতুন একটা মানবিক ব্যবস্থা চালু করার জন্য। আপনাদের এই আন্দোলন আমি দেখছি, আমি কাগজপত্রগুলি দেখলাম, আপনারা তো অগাস্ট মাসে শুরু করেছেন, তার মানে কি আন্দোলন না? ঠিক অগাস্ট মাসে আপনারা নতুন এই সরকারকে জানান দিয়েছেন যে আপনারা জানুন আমরা কোথায় আছি। এবং আমি তারপরে দেখলাম একবার প্রধান উপদেষ্টা বললেন যে আপনারা সবাই রাস্তায় নেমেন না, আন্দোলন করেন না, আমাদেরকে কাজ করতে দেন, আপনাদের যে দাবি দেওয়া আছে সেগুলো আমাদেরকে জানান। আমি দেখলাম আপনারা এর মধ্যে 3 বার জানিয়েছেন। আমার প্রশ্ন হলো আপনার কথা মতো আমরা জানালাম, জানার পর আপনি কি করেছেন? 3 বার আপনার অফিস এটাকে গ্রহণ করেছে, রিসিভ করেছে, রিসিভ করার পর আপনি কি করলেন? আপনি কিছুই করেননি। তাহলে আপনি আবার বলছেন যে আপনারা ডিস্টার্ব করেন না, আপনারা কাজ করতে দেন আমাদেরকে। কাজ তো আপনারা করতে পারছেন না, কেন পারছেন না আপনারা কাজ করতে? আচ্ছা, অনেকে আবার কুযুক্তি দেন যে এই যে ঠিকাদার যারা এরা না থাকলে আমাদের চাকরিটা কে দিত না হতো। ভাই এই লোকগুলো তো লাগতো আলটিমেটলি, এই লোকগুলো তো লাগতো, এই লোকগুলি ছাড়া তো প্রতিষ্ঠানগুলি চলতে পারতো না। যে লোকগুলি লাগবে সেগুলো নেওয়ার জন্য মাঝখানে একজন মধ্যস্বত্বভোগী কেন থাকবে? মাঝখানে একজন ঠিকাদার। আমি বুঝি না। আমি এই সরকারের কাছে দাবি জানাবো ভাই যে আপনারা এইগুলো সমাধান করেন, মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেন না। একটা কথা মাথায় রাখেন, মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন সে কিন্তু সামনের দিকে, সামনে কে দাঁড়িয়ে আছে এটা তাকায় না। এবং একসময় মনে হয়েছিল কিন্তু যে শেখ হাসিনা এই দেশ থেকে যাবে না, আমারও মনে হয়েছিল, আমিও বিশ্বাস করা ছেড়েই দিয়েছিলাম যে এই দানব কোনদিন বিদায় হবে না। কিন্তু মানুষের যখন পিঠ দেয়ালে থেকে যায়, একজন সাধারণ মানুষ, অনেকগুলি সাধারণ মানুষ যখন একত্র হয়, দানবও পরাস্ত হয়। আপনাদেরকে ভালোবেসে এই সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই ভালোবাসার প্রতিদান আপনারা যদি দেন তাহলেই কেবল আপনারা টিকতে পারবেন, তাহলে কেবল আপনার সম্মান নিয়ে যেতে পারবেন। তা না হলে যতটা সম্মান নিয়ে এসেছেন তার চেয়ে অসম্মানিত যাতে না হতে হয় সেই চিন্তা আপনারা করবেন, এই প্রত্যাশা করি। এবং আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আপনাদের এই আন্দোলন চালিয়ে যান,
এবং আমরা যারা আছি আমরা আমাদের মতো জায়গা থেকে, আমরা খুব ক্ষুদ্র মানুষ ভাই, আমি খুব ক্ষুদ্র মানুষ, আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে যতটুকু পারি আমরা এটা আলোচনা করব। আপনারা আপনাদের আন্দোলনটাকে জারি রাখেন। এটাকে আপনারা জানেন অবৈধ সরকার স্বৈরাচারী শেখ হাসিনার বিদায় হয়েছে, কিন্তু তার কিছু দোসর এখনো বাংলার মাটিতে রয়ে গেছে। তার মধ্যে অন্যতম হচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু, আমাদের বর্তমান রাষ্ট্রপতি। আমি তার পদত্যাগ চেয়ে এই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টার বাড়ির সামনে, বাসভবনের সামনে আমি অবস্থান করছি। আমাদের যে দাবি, সে দাবিটি হচ্ছে অতিবিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে তাকে সরিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বক্ষমতাময় করে রাষ্ট্রপতি করতে হবে। কারণ আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতে এই যে সরকার, স্বৈরাচারী সরকার, সেই সরকারের পালিয়ে গিয়েও তারা ক্ষান্ত হয়নি। ভারতে বসে শেখ হাসিনা বিভিন্ন ধরনের প্রতি বিপ্লবের চেষ্টা করছে। আমাদের শিক্ষার্থীদের যে আন্দোলন, সে আন্দোলনকে নৎসাৎ করার জন্য তারা পায়তারা করছে। আমাদের সীমান্তগুলোর অবস্থা খুবই খারাপ, খুবই নাজুক অবস্থা। আপনারা জানেন এই যে অবৈধ সরকার যে বেসামরিক অস্ত্রগুলো দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে, সে অস্ত্রগুলো এখনো পুলিশ জমা নিতে পারেনি, সে অস্ত্রগুলো এখনো সেনাবাহিনী উদ্ধার করতে পারেনি, সে অস্ত্রগুলো এখনো তাদের কাছে আছে। তারা সে অস্ত্র দিয়ে এবং কি তাদের দোসরদেরকে দিয়ে তারা আবারও প্রতি বিপ্লবের চেষ্টা করছে। সে প্রতি বিপ্লব ঠেকানোর জন্য আইনি প্রক্রিয়া থেকে শুরু করে রাজপথে আমরা হাজির হয়েছি। আমাদের একটাই দাবি, সে দাবি হচ্ছে অনতিবিলম্বে শাহাবুদ্দিন চুপ্পুকে আইনি কাঠামোর মাধ্যম বাদ দিয়ে সামরিক শক্তি প্রয়োগ করে তাকে পদত্যাগ করাতে বাধ্য করতে হবে এবং রাষ্ট্রপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী করে তাকে রাষ্ট্রপতি অবস্থানে বসাতে হবে। এরপরে আমাদের রাষ্ট্রের যে সংস্কার বাকি রয়েছে, সে রাষ্ট্রের সংস্কার অতিবিলম্বে করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই দুইটা ভিডিও ফুটেজে মনোযোগ সহকারে দেখেছেন। এই দুইটা ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।